মাস্টারমশাই ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁফাতে থাকে শুভম। সবাই বলে স্কুল মাস্টারই নাকি সবথেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হারাধনবাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপরে এটা আবার বোর্ডিং স্কুল, সবসময়ই কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে শুভম এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। হারাধনবাবু তার রাগী গম্ভীর গলাতে শুভমকে বললেন, হারাধনবাবু কি হলো, মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কারণ কি? তখনও হাঁফাচ্ছে শুভম। দুটো ঢোক গিলে মুখ কাচুমাচু করে বলে, শুভম, নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় শুভম। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগান হারাধনবাবু। এবার আঙুল তুলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে আঙুল তোলে শুভম। বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আতকে ওঠেন হারাধনবাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারও ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টারমশাই যে ও ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম, হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল, এখনো বেরিয়ে আসেনি। হারাধনবাবু আজ প্রায় ১৯ বছর আছেন এই স্কুলে। তখন ওই বিল্ডিংটাই ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ ভেঙে পড়ে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল, মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল পুরো। আজ ১২ বছরের বেশি হয়ে গেল। এখনো সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন হারাধনবাবু। তারপর বছর খানেক ওই বিল্ডিং এমন অবস্থাতেই পড়ে থাকে। হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল, কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে, একটা না একটা অঘটন ঘটেছে। দোতলা অবধি তো কেউ পৌঁছাতেই পারেনি। শেষ অবধি ভুতুরে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাস 6-এ ভর্তি আছে। ওর বাবা মা দুজনেই কিভাবে যেন মারা গেছে। জ্যাঠামশাই এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলেটি বড় দুরন্ত, কিন্তু এই কদিনে তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালো ভালো ওই ছেলেকে ভুতুরে বিল্ডিং থেকে বের করে আনতে পারলে হয়। না হলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া, কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকালেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে। ওই ছেলের এই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়ল কে জানে। আজকালকার ছেলে পিলেগুলোই বড়ই বেয়ারা। এরপর আর দেরি না করে শুভমের সাথেই ওইদিকে পা বাড়ায় হারাধনবাবু। অন্য ছেলেরা সব মুখ কাচুমাচু করে দূরে দাঁড়িয়ে আছে। হারাধনবাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিংয়ে, ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে। কিন্তু কি হলো, সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মরে গিয়েছিল। ডাক্তার ডাকার সময় টুকু অবধি পাওয়া যায়নি। এরপর খানিক পিছিয়ে আসেন হারাধনবাবু। যা তো স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয়। হারাধনবাবু ছাড়াও আর দুজন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হারাধনবাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছেলে ছুট লাগায়। হারাধনবাবু হাঁক পারেন, রামদিনকেও ডেকে আনবি। স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন। পেটানো চেহারা, ভয়ডরও খুব একটা নেই। এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটা ভিতরে কি করছে কে জানে। সারা শব্দ তো নেই, মরে ফরে গেল না তো? এরপর সেই ছেলে বলে উঠল, না স্যার আমি মরিনি, এই তো আমি। চমকে ওঠেন হারাধনবাবু। আরে ভূতের মতো দুম করে এ ছেলে উদয় হলো কোথা থেকে? এখনই তো সামনে কেউ ছিল না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করেন, এই বিল্ডিংয়ে কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকা বারণ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিং এ? ছেলেটার কথায় কি ছিল কে জানে। কোনো প্রতিবাদ করতে পারেন না হারাধনবাবু। তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগেন। এরপর ছেলেটা জিজ্ঞেস করল হারাধনবাবুকে, ছেলেটা কি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার? 12 বছর আগে সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠে। এত বছর পরেও যেন ভয়ে শিউরে ওঠেন উনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় হারাধনবাবুর।
বাজখাই গলাতে জিজ্ঞাসা করেন, হাসির কি হলো? এরপর ছেলেটা তার পুলোভারটা খুলে ফেলে, বলে, দেখুন তো স্যার, এর থেকেও কি বেশি পুড়েছিল। চমকে ওঠেন হারাধনবাবু। কি বিভৎসভাবে পোড়া শরীরের বাম দিকটা। এত সেই 12 বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখছে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বোধহয় বাজ পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে হারাধনবাবুর। এরপর উনি পিছন দিকে জোরে ছুটতে লাগেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবুইকে জিজ্ঞাসা করেন, ছেলেরা কি বলল? কিছুই তো বুঝতে পারলাম না। কে ঢুকেছে ওই ভুতুরে বিল্ডিং এ? বঙ্কিমবাবু বললেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভুতুরে বিল্ডিংয়ে ঢুকেছে, কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন। ওর ঠাকুমা অসুস্থ, তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলছিলাম। ও তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কথার কোনো ঠিক আছে নাকি? কি দেখতে কি দেখেছে? আকাশে এমন মেঘ করেছে, এখনো খেলা। খেললেই হবে, পড়তে বসতে হবে না। এখনই যে যার ঘরে গিয়ে ইংরাজি বই নিয়ে বসো। আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দয়ালবাবুর বকুনিতে ছেলেরা সবাই হৈ হৈ করতে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে, কিন্তু হারাধনবাবু একটু আগে নিজের চোখে যা দেখেছেন তা ভুলবেন কি করে? কিন্তু সেই কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হারাধনবাবু। মনে মনে ঠিক করে ফেলেন, ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি আছে। গিন্নির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টাটা করতেই হবে। এরপর পরের দিন হারাধনবাবু বাড়ি চলে গেলেন। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গল্পটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিন। ধন্যবাদ।